প্রিয় দর্শক, আজকের এই আয়োজন দ্য ব্র্যান্ড মেকারে আমি রানা ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন মির গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এর হেড মনিজ আসলাম। আমরা কথা বলবো মনিজ আসলামের সাথে এবং জানার চেষ্টা করব ব্র্যান্ড মার্কেটিং এবং এই বিষয়ে আরো অনেক যাত্রার গল্প। মনিজ আসলাম, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আ ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি সবসময় ভালো থাকি। হ্যাঁ, মানে আপনাদেরকে যখন আসলে এই আয়োজনে পাই তখন ভালো থাকার মাত্রা বেড়ে যায়। কারণ আমি প্রতিনিয়ত শিখি আপনাদের কাছ থেকে যে ব্র্যান্ড আসলে কিভাবে করা যায়, হ্যাঁ? সেই জায়গাগুলো। আপনি তো দীর্ঘ সময় ধরে কাজ করছেন, জি, প্রায় ১৬ বছরের কাছাকাছি। এই দীর্ঘ যাত্রায় কাজ করেছেন এফএমসিজি পণ্য নিয়ে কাজ করছেন এখন একদম ভারী শিল্পের পণ্য নিয়ে। আ এই ২ টা জায়গায় আসলে ২ রকম অভিজ্ঞতা নিশ্চয়ই। জি, জি। সেই অভিজ্ঞতার টোটালি জায়গা থেকে ডিফারেন্ট। এখনকার যে জার্নি, সেটার সাথে আগের জার্নির পার্থক্য কি দেখেন? দীর্ঘ ১৬ বছরের ব্র্যান্ডিং এক্সপেরিয়েন্স আমি বলব, যখন আমরা স্টার্ট করেছি ব্যাক ইন 2009 এ, তখন ব্র্যান্ডিংটা ছিল যে বেশি দেখানো, বেশি বিক্রি এরকম ধরনের একটা টেনডেন্সি। কিন্তু এখন সেটা সম্পূর্ণই ডিফারেন্ট। আগে ব্র্যান্ডগুলি ফোকাস মেইনলি ছিল যে ব্র্যান্ডিং হবে, সেল হবে। সেল ফোকাস, সেলস ওরিয়েন্টেড ছিল বেশি। কিন্তু এখন ব্র্যান্ডগুলি হচ্ছে নিজেদেরকে মানে বিশ্বস্ততার জায়গায় মানুষজনেরকে ব্র্যান্ড আইডেন্টিটিটা ক্রিয়েট করতে চায় তাদের। তো ব্যাক ইন 2009 যদি বলি ১৫ থেকে ১৬ বছর আগে ছিল টিভি, রেডিও, নিউজপেপার এই মাস কমিউনিকেশন মেইনলি আ ট্র্যাডিশনাল যেটা গণমাধ্যম যেগুলো ট্র্যাডিশনাল ছিল। যেটা ছিল। এখনো আছে মিডিয়া তো অবশ্যই আছে টিভি, কমার্শিয়াল। বাট তার সাথে, সাথে এখনকার যে মেইন যেটা ডিজিটালটা বেশি এখন আমাদের ট্রেন্ডস যেটা বলেন যে কনটেন্ট মার্কেটিং এগুলি হয়। সাথে, সাথে তো আরো চলে আসছে আরো ইন অ্যাডভান্স এআই এটাও চলে আসছে। তো অনেক, অনেক পার্থক্য এবং নতুন, নতুন জিনিস আমাদের অ্যাডপ্ট করতে হয়। নতুন, নতুন কনজিউমারদেরকে টার্গেট করতে হলেও নতুন, নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। এই যে মানে প্রতিনিয়ত তাহলে নিজেকেও পুরনো হলেও শেখার মধ্য দিয়ে যেতে হচ্ছে নিশ্চয়ই। সবসময়ই নিজেকে আপডেট রাখতে হয় সবকিছু মানে নিয়ে। এই আপডেট রাখাটা আপনি ব্যক্তিগত জীবনে কিভাবে থাকতে চান? যেটা হচ্ছে যে আ সবসময় সময়ের থেকে এগিয়ে থাকতে হবে। দেখতে হবে যে কখন কোন ট্রেন্ড আসছে। কনজিউমাররা আপনার টার্গেট মার্কেটটাকে দেখতে হবে যে টার্গেট মার্কেটটা কোন দিকে বেশি আ ফোকাসড। যদি আপনার টার্গেট অডিয়েন্স ডিজিটালি বেশি ফোকাস হয়, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে ডিজিটালি আপনার যদি মাস অডিয়েন্স থাকে যে তো সেই ক্ষেত্রে আমরা যেটাকে বলি এটিএল, বিটিএল টিভিতে, রেডিওতে, নিউজপেপারে এই ধরনের টোটালটাই আপনার টার্গেট অডিয়েন্সদের উপরে ডিপেন্ড করে। আর এছাড়া যদি আপনার ইয়াং জেনারেশন হয়, সেই ক্ষেত্রে মেইনলি হচ্ছে কনটেন্ট মার্কেটিং, কনটেন্ট স্ট্র্যাটেজি এই ধরনের। আপনি এখন যে প্রতিষ্ঠানে কাজ করছেন মির গ্রুপ, একেবারেই ভারী, ভারী জিনিস নিয়ে কাজ করছেন, আবার জি, জি। মিস্ত্রিদের সাথেও কাজ করতে হয়। জি, জি। এরকম একটি পণ্যকে আসলে ব্র্যান্ডের জায়গায় ফোকাস করার জন্যে আপনাকে কোন, কোন চ্যালেঞ্জ নিতে হচ্ছে? এটা হচ্ছে হাই এন্ডেড প্রোডাক্ট যেটা বলি যে একটা আ সিমেন্ট, কংক্রিট ব্লক এগুলি মানুষ বাড়ি তৈরি করতে বা স্থাপনাতে ব্যবহৃত হয়। এইসবের ব্যাপারে কনজিউমাররা অত্যন্ত আ ডিসিশন মেকিংটা অত্যন্ত আ দেখা যায় যে বুঝে শুনে নেওয়া অনেক ইনফরমেশন নেয়। আ তারপরে আপনার গুডউইলটা দেখে কোম্পানির, স্থায়িত্ব দেখে। বিশ্বাসের একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ব্র্যান্ডের স্টোরি টেলিং করি। সাথে, সাথে আমরা ডিলারদের সাথে, বিভিন্ন আর্কিটেকচারদের সাথে, তারপরে মেসন যারা মানে মিস্ত্রি যারা ওদের সাথেও রিলেশন করতে হয় যে না আমাদের প্রোডাক্টটার আর এই ফিচারস গুলি এগুলি আমরা সবসময় ওদেরকে আপ টু ডেট রাখি। এখন বলছিলেন আপনি কথার মধ্যে যে ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং ২ টা জায়গায় ভাগ হয়ে গেছে। ২ টা জায়গার আসলে চেঞ্জেসটা কি এসেছে এবং কি ধরনের স্ট্র্যাটেজি আপনাদের নিতে হচ্ছে? যেটা কি আমি মনে করি ব্র্যান্ডিংটা হচ্ছে ইন্টিগ্রেটেড কমিউনিকেশনটাই বেশি ইয়ে। যেমন আমার টিভিতে যদি আমি এক্সাম্পল দিয়ে বলি যে আমরা টিভিতে বললাম যে আমাদের ডিউরেবিলিটি, স্থায়িত্ব, বিশ্বাস এই জিনিসগুলি। তো সেইম জিনিস স্লোগানটা আমার সোশ্যাল মিডিয়াতেও যায়। যে এখানে ঠিক আছে আমরা আস্থার জায়গা নিয়ে কাজ করি।
ঠিক এইভাবেই এই কমিউনিকেশনগুলো আমাদের সেলসম্যানরা ডিলারদের সাথে কথা বলে, স্লোগানগুলি এরকম থাকে। তারপরে এই জিনিসগুলি আমরা কি অ্যাচিভ করলাম, আমাদের প্রোডাক্টগুলি কত বড় স্থাপনায় তৈরি হলো কিছু, এই জিনিসগুলো আমরা আবার পিআর করে থাকি। তো টোটাল জিনিসটাই হচ্ছে ইন্টিগ্রেটেড কমিউনিকেশন। শুধু যে ট্রেডিশনাল বা শুধু যে ডিজিটাল তা না, আমরা সবকিছু ইন্টিগ্রেটেড করেই মানে ব্র্যান্ডিংটা করে থাকি। আপনি পিয়ার কমিউনিকেশন নিয়েও কাজ করতে হয় এবং পিয়ার কমিউনিকেশন কখনো কখনো কি ব্র্যান্ডের জন্য অনেক শক্তিশালী টুলস হিসেবে কাজ করে কেন, ওয়েপন হিসেবে অবশ্যই। কাজ করে কেন? আমি মনে করি যে অ্যাডভার্টাইজমেন্ট তো ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টের সাথে সাথে পিআরটা খুবই গুরুত্বপূর্ণ। পিআরটা মেইনলি হচ্ছে যে আমরা দেখা যায় যে কোম্পানির বিভিন্ন ওপেড বলা হয় বা আমার কোম্পানির স্টোরিটাকে, লেগেসিটাকে আমি একটা গল্পের মতো করে এই আর্টিকেলগুলি, এই ফিচারগুলি থেকে যায়। আপনার ওয়েবসাইটে থেকে যায়, আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি এবং সেগুলি ওয়েবেও থেকে যায়, নিউজ আকারেও থেকে যায়। মানুষজন সার্চ করলেই এই নিউজগুলি তখন অথেন্টিক, মানে মানুষের বিশ্বাসযোগ্যতাটা একটু বেশি থাকে। আর সবথেকে বড় যেটা স্ট্রেংথ পিআরের, আমি বলবো যে যখন আপনি কোনো ক্রাইসিস মোমেন্টে পড়েন তখন এটা খুবই এফেক্টিভ। আপনি তো কোনো রকম ক্রাইসিস, যেমন আমাদের একটা এক্সাম্পল দেই, মানে দুইটা একই রকম আমাদের মিড গ্রুপ, তো আরেকটা মিড গ্রুপ আছে চিটাগং ভিত্তিক। সবাই মানুষ এটাকে দুইটাকে এক মনে করে। তো এইগুলি কিন্তু আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে মানুষকে বুঝাতে পারবেন না। তখন আমরা বিভিন্ন রকম নিউজ আর্টিকেল এগুলি দিয়ে জিনিসগুলোকে ক্লিয়ার করি মানুষজনের কাছে। সো পিআরটাও অনেক এফেক্টিভ। এবং চ্যালেঞ্জিংও বটে। জি। ইন সার্ভিস ট্রেনিং কেন ইম্পর্ট্যান্ট? আমি আপনার পোর্টফোলিও দেখতে যা দেখছি যে আপনি প্রচুর ইন সার্ভিস ট্রেনিং এর সাথে ইনভলভ ছিলেন, করেছেনও। এটা ইম্পর্ট্যান্ট কেন? ট্রেনিংগুলি অবশ্যই ইম্পর্টেন্ট। যেমন যেটা বললাম যে আমি যখন ব্যাক ইন 2009 এ ক্যারিয়ারটা স্টার্ট করি, তখন আমরা শুধু ভাবতাম যে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা, জিঙ্গল তৈরি করা, এই বানানো, টিভিতে অন এয়ার করা। এগুলির সাথে সাথে যখন আমরা আ এটা হচ্ছে 2013-12 এর দিকে আমরা সোশ্যাল মিডিয়ার দিকে আস্তে আস্তে ফেসবুকের দিকে যাই। আমরা ওয়েবসাইট থাকে বিভিন্ন রকম। কাস্টমারদের আফটার সেল সার্ভিসের জন্য বিভিন্ন রকম স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। তো এগুলি তো জানতে হবে। তো যার কারণে আপনি যদি ট্রেনিং না নেন, আপডেট না থাকেন, আপনি তো এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এইজন্য ট্রেনিংটা খুবই ইম্পোর্টেন্ট। আমি নিজে থেকেই ডিজিটালের উপরে অনেকগুলি, বাংলাদেশে যেগুলি কোর্স, ইভেন বাইরেও যেগুলি অনলাইনের, নিজেকে জাস্ট শিখার জন্য এবং সেগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য কোর্সগুলি করা। ক্যারিয়ারের এই সময়ে এসে কি মনে হয় কখনো যে কোথাও কোথাও ভুল ছিল? আমার মনে হয় না আমি সেরকম কোনো ভুল করেছি। এমন কোনো কিন্তু জায়গা ছিল যে যে জায়গাগুলো এখন চাইলে যে ওকে শুরু করতাম যদি আরো ১৬ বছর আগে শুরু না করে এখন শুরু করতাম, এই জায়গাগুলো আমি অ্যাভয়েড করতাম, এরকম? আমার যেটা মনে হয় যখন আমি শুরু করেছি তখন যেটা হচ্ছে যে আরো বেশি, আমি যেটা বলব মেয়েদের ক্ষেত্রে, যে আমরা মার্কেটে মুভ করতে কম চাই। তখন বয়সও কম ছিল বা একটু ইয়ে ছিল। তো আমার পরবর্তীতে আমি এই জিনিসগুলো ওভারকাম করে বিভিন্ন, আপনি যদি অল ওভার বাংলাদেশ না ঘোরেন, না চিনেন, আপনি কখনোই ভালো ব্র্যান্ড মার্কেটের হতে পারবেন না। তো আমি ক্যারিয়ারের অনেক পরে এক্সপ্লোর করা শুরু করেছি অল ওভার বাংলাদেশ। তো আমার মনে হয় যে মেয়েদেরকে এগুলিতে পিছিয়ে থাকা উচিত না। সবসময় একদম স্টার্টিং থেকেই মার্কেট এক্সপ্লোর করা উচিত। মানে এটা কি ওয়ান কাইন্ড অফ ট্রমা ছিল অ্যাজ এ ফিমেল যে আমি বাইরে যাব না বা আমি বাইরে এইটা ওয়ার্ল্ডের এইটা সাথে? এটা শুধু আমার দিক থেকে আমি বলব না। এটা যে অর্গানাইজেশনে ওনারাও একটা ফিমেলকে বাইরে পাঠানো মনে করে যে একটু রিস্কি, সিকিউরিটির ব্যাপার। আমার সাথে আমরা ব্র্যান্ড অফিসার হিসেবে জয়েন করেছিলাম। আমার সাথে যারা ব্র্যান্ডের আ মেইল ছিল ওদেরকেই মার্কেট ভিজিটে পাঠাতো। ওদেরকেই মার্কেট ভিজিট, ওদেরকেই ডিলার ভিজিট বিভিন্ন ডিস্ট্রিক্টের, ওদেরকে আমাকে বলত যে ঠিক আছে তুমি অফিসিয়াল যেগুলি আদার প্যাকেট ডিজাইন, হ্যাঁ? ফুড টেস্টিং করো। আমি আগে ফুড থেকে যেহেতু স্টার্ট করেছিলাম, মসলা টেস্টিং করো, মানে এই জিনিসগুলি আমরা মেয়ে মানে ঘরে যেহেতু বসে কাজ করা। ঘরে বসে দরকার নেই। ডিলার এন্ডে যাওয়া, আ ওই মার্কেট ভিজিট অন্যান্যরা করুক। তো আমার মতে, এবং তখন আমি ভাবছি না হ্যাঁ, ঠিকই তো হয়তো আমার সিকিউরিটির জন্য। বাট আমার কাছে মনে হয়েছে সেটা আমাকে আরো পিছিয়ে দিয়েছে। আমি এক্সপেরিয়েন্সটা আরো তখন থেকেই আরো স্ট্রং করতে পারতাম। ফ্যামিলিরও এক ধরনের ট্যাবু থাকে অনেক জি, ক্ষেত্রে। জি। আপনার ক্ষেত্রে ছিল কিনা? এইটাই বললাম যে ফ্যামিলিও ছিল, যে বয়স কম ছিল ওই সময়, যে এই যাবা বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিলারদের সাথে যে কি কথা বলবা, ডিলাররা
কোন ডিস্ট্রিক্টে যাবা, কি করবা। তো ওইটা ফ্যামিলিরও ছিল, কিন্তু আস্তে আস্তে যেহেতু এই পেশায় নিয়োজিত হয়েছে, আস্তে আস্তে ফ্যামিলি আর ব্র্যান্ডিংটা না আম, মানুষ ওই সময় বুঝতো না অত, যে হোয়াট ইজ ব্র্যান্ডিং, মানে ব্র্যান্ডিং আবার কি করতে হবে, কেন যেতে হবে, কি করতে হবে। এটা তো আস্তে আস্তে এখন মানুষ অনেকটাই এটা সম্পর্কে জানে, অবগত। তো ওই সময়টা একটু স্ট্রাগল গেছে। তো ওই তখন মনে হয় যে এই জিনিসগুলিকে এত না দিয়ে আগে থেকেই যদি মার্কেটে যেতাম, ঘুরতাম, আরো এক্সপিরিয়েন্স হতো। সেটা মনে হলো, কিন্তু যখন আপনি যাওয়া শুরু করলেন মানে নিজেকে আসলে ব্র্যান্ডের জন্যে আরো মোর ইফেক্টিভ করার জন্যে বাইরের জগতের সাথে নিজের জায়গাটা বাড়ালেন, তখন কি আপনার এরকম কোনো জায়গায় মনে হয়েছে যে জেন্ডার ব্যালেন্সের জায়গায় বা জেন্ডার ডিসক্রিমিনেশনের জায়গায় আপনি পড়ছেন কোথাও? আমি যেটা বলবো যে বাংলাদেশের মানুষজনরা বিশেষ করে ফিমেলদের, মহিলাদের অনেক রেসপেক্ট করে কিন্তু। হুম। এবং আমরা এটা মনে করি যে আমরা মার্কেটে গেলে কি হবে না হবে, কিন্তু আমি আমি জানি না অন্যদের এক্সপিরিয়েন্স কি, বাট আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি দেখেছি ওরা আরো বেশি সম্মান করে, যে একটা আসছে বেশি, এবং ওপেনও হয় বেশি, অনেক ইনফরমেশনও দেয়। এবং আমরা যে কষ্ট করে তাদের কাছে যাচ্ছি, এর জন্য তাদের খুশিও হয় যে না, একটা ব্র্যান্ড থেকে আসছে, কি দরকার আমাদের, কিভাবে ব্র্যান্ডিং করলে আমার শপটা ভালো হবে, ম্যাডামরা আসছে। তো ওনারা এগুলিতে খুশি হয়। আমি বলবো যে আমার সাথে যে মেল অফিসার বা যে এক্সিকিউটিভ যারা যেত, তার থেকে আমি যদি তাদের সাথে কথা বলতাম, তারা মানে আমি মানে এক ধরনের বাড়তি অনার আপনি পেতেন জি, জি, অ্যাজ এ জি। ফিমেল। হ্যাঁ, আমি এজন্যই বললাম যে ফিমেল দেখে এই জিনিসগুলাকে আমি এটাকে অ্যাডভান্টেজই মনে করি। হুম, হুম। যে আপনি যদি অনেক কিছু অনেক ওনাদের সাথে অনেক সুন্দরভাবে কথাগুলি, ওদের প্রবলেমগুলি ওনারাও শেয়ার করে। এবং খুব রেসপেক্টফুলি কথা বলে, যে একটা মেয়ে আসছে এত দূর থেকে। আমার এক্সপেরিয়েন্স এরকম ছিল আর পার্সোনালি। এটা একটা ভালো এক্সপেরিয়েন্স। একটা ভালো আ উদাহরণ নিয়ে আমি একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সাথেই থাকুন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি দেখছেন গ্রিন টেলিভিশন। আমরা কথা বলছি দ্য ব্র্যান্ড মেকার শোতে। আমার সাথে আজকের অতিথি মির গ্রুপের হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং মনিজ ইসলাম। কথা হচ্ছিল আপনার সুন্দর সময়ের গল্প হচ্ছিল। আরও একটা সুন্দর সময়ের গল্প আপনার সাথে করতে চাই, যেটা হচ্ছে যে আপনি ফিউচার লিডারশিপের যে প্রোগ্রামটি ছিল সেখানে একজন বিজয়ী। দক্ষ ব্র্যান্ড লিডার হওয়ার জন্য বর্তমান যুগে আসলে কোন ধরনের বিষয়গুলো তরুণরা মাথায় রাখবে? এটা হচ্ছে যে দক্ষ বলতে যেটা আমি মনে করি যে এক্সপেরিয়েন্স হচ্ছে সবথেকে বড়। মানে কাজের থ্রুতে কোনো কিছু জানা, সেটার স্কিলটা অটো ডেভেলপ হয়। বাট এছাড়া আমি যেটা বলব যে যুগের সাথে তাল মিলিয়ে বা সামনে কি হচ্ছে এটার সাথে এগিয়ে যাওয়া। যেমন এখন আগে ছিল একটা ট্রানজিশন পিরিয়ড ছিল ডিজিটাল, এখন হচ্ছে এআই এর যুগ। তো এই জিনিসগুলির সাথে সাথে কাস্টমারদের ইনসাইটস নিয়ে কাজ করা, ডেটা ভিত্তিক ডেটা নিয়ে কাজ করা, ডেটা নিয়ে এআই এর যুগ, তো ডেটা ট্রান্সফরমেশনের যুগ। তো আমি বলব যে এই জিনিসগুলোকে নিয়ে সবকিছুতে এগিয়ে যাওয়াটাই ভালো। ক্যারিয়ারে অনেকগুলো নতুন পণ্য আপনি সফলভাবে লঞ্চ করেছেন। সেখানে আসলে কোন, কোন ভুলগুলো আসলে এই যে পণ্যকে ব্র্যান্ড বানানোর ক্ষেত্রে বড় ক্ষতি করে থাকে? আমরা মনে করি যে একটা প্রোডাক্ট আমি মার্কেটে লঞ্চ করলেই হয়তো সেটা কনজিউমাররা নিবে। আমরা ওভাবে মার্কেটটা রিসার্চ করে, আমাদের এখানে বেশিরভাগ সময়ই দেখা হয় যে ও একটা পণ্য, আমরা ফলোয়ার। হুম, হুম। ওর একটা পণ্য আসছে, আমি ঠিক আছে, ওর ওটা চলছে, তাহলে আমিও বের করি। আমি আ আমারটাও হয়তো বিক্রি হবে। সবসময় ক্রাউডেড মার্কেটে সবাই ওখানেই দেখা যায় ফোকাস করে। এটা বাংলাদেশে এক জায়গায় ভাতের হোটেল হলে পাশে দেখা যায় আরেকটা ভাতের হোটেল হয়ে যায়। তো এইটা বাংলাদেশের মানে বাঙালিদের তো আমার যেটা হচ্ছে যে নিউ আইডিয়া জেনারেশন এর থ্রুতে প্রোডাক্টের ইনসাইটস, টার্গেট অডিয়েন্সটা এবং পজিশনিংটাকে ভালোমতো মাথায় রেখে প্রোডাক্ট লঞ্চিং করলে সে প্রোডাক্ট সাকসেসফুল হওয়ার মানে বেশি সেজন্য তো R&D দরকার হয়। সেই রিসার্চ। R&D করার জন্য পর্যাপ্ত সময়, মেধা এবং বাজেট থাকে কিনা বাংলাদেশের মার্কেটে? এটা ইচ্ছা করলে করা যায় যে এ মানে খুব যে আপনার প্রোডাক্ট, আপনার মার্কেট ডেটা নিয়ে যদি আপনি কাজ করেন, সেগুলি আপনি এগুলি পাওয়াই যায়। আ তারপরে আ ছোটখাটোভাবেও রিসার্চ করা যায়। আপনি কোনো একটা প্রোডাক্ট লঞ্চিং এর আগে যদি আপনি আশেপাশে কম্পিটিটরদের দেখেন, কনজিউমারদের নিড আছে কিনা, এই জিনিসগুলি বিশ্লেষণ করেন।
তারপরে পজিশনিংটা আপনার একটা ইউনিক ইউএসপি যেটা যে সেটাকে যদি হাইলাইট করেন, তো আমার মতে মনে হয় না যে প্রোডাক্ট মানে ফেইলিয়ার হওয়ার কোনো চান্স আছে। ফিল্ড থেকে আসলে ডেটা তুলে আনবার জন্যে যে ফিল্ড সার্ভে বা ফিল্ড এইটা কতটা ইম্পোর্টেন্ট? এটা খুবই ইম্পোর্টেন্ট। আপনার যেকোনো একটা প্রোডাক্ট আপনি যখন বাজারে নিয়ে আসবেন, এটা মার্কেটে ডিমান্ড আছে কিনা, এটা যদি আপনার সার্ভে না করেন এবং আপনি একটা অ্যাজাম্পশন এর উপরে একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারেন যে ওটা কখনোই ওটা সাকসেসফুল হওয়ার চান্সটা খুবই কম। ফিল্ড ওয়ার্কটা করতে হয় সেই জন্য এবং এগুলির জন্য আলাদা এজেন্সি থাকে যারা এইসব নিয়েই কাজ করে। অনেক ব্র্যান্ডের দেখা যায় যে লো বাজেট থাকে, কিন্তু আমার মতে প্রত্যেকটা ব্র্যান্ডের উচিত যে যখনই কোনো একটা প্রোডাক্ট ইনিশিয়ালি মার্কেটে আনার তারা চিন্তা করছে তার আগে এটার জন্য আলাদাভাবে বাজেট রেখে দেওয়া, যে আর&ডি যেটা আপনি বললেন মার্কেট রিসার্চ, এটার জন্য যে আসলেও আমি যে প্রোডাক্টটা আনতে যাব সেটার ডিমান্ড নিড ফুলফিল হবে কিনা, কোনো রকম প্রবলেম হবে কিনা, বা আমার এই প্রোডাক্টটা নির্দিষ্ট কনজিউমারদের কাছে আসলেও কোনো প্রবলেম সলভিং প্রোডাক্ট হবে কিনা, এই জিনিসগুলি আলাদাভাবে একটা বাজেট রাখা উচিত। তারপরে আপনার প্রোডাক্ট ইনোভেশনটায়, তারপরে ব্র্যান্ডিং কমিউনিকেশন, এটা হলো লাস্ট স্টেজে। বাট আমার মতে এই প্রোডাক্ট রিসার্চ এগুলি খুবই ইম্পর্টেন্ট। ব্র্যান্ডিং এর যে আসলে ওয়ার্কিং কালচার সেখানে আমাদের লোকাল কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? পার্থক্য তো অবশ্যই আছে। যেটা হয় যে আমাদের লোকাল কোম্পানিগুলির একটু বাজেট কম থাকে। আর মাল্টিন্যাশনাল গুলিদের তো ওদের দেখা যায় একেকটা প্রোডাক্টের হিউজ বাজেট থাকে। ওরা প্রচুর অ্যাক্টিভেশন করতে পারে। প্রচুর আপনি দেখবেন টিভি খুললে ইউনিলিভারের প্রচুর অ্যাড দেয়। সেইভাবে কিন্তু আপনি আপনাদের সেইম প্রোডাক্টই যদি দেখেন দেশীয় ওভার অ্যাড দেয় না। এই ডিফারেন্সটা মানে বাজেটের একটা ইস্যু থাকে। কিন্তু এছাড়া আমি বলব যে ওভারঅল দেশীয় পণ্যরও আমরা যেভাবে ব্র্যান্ডিং করি এটা হচ্ছে ম্যান টু ম্যান ব্র্যান্ডিংটা বেশি হয়। যেমন আমরা অ্যাক্টিভেশন বেশি করে থাকি। আ বা বেশি, বেশি ডিলারদের কাছে দেওয়া, রিটেইলারদের কাছে যাওয়া, এই জিনিসগুলি হয়তো অনেক ব্র্যান্ড আছে যে ম্যাস কমিউনিকেশনের এটিএল এর যেটা টিভি, রেডিওতে যাওয়ার বাজেট নেই। তখন ওরা ছোট, ছোট আমরা যেটা ফলো করি যে ডিলারদের কাছে যাই, রিটেইলারদের কাছে যাই, সরাসরি অ্যাক্টিভেশন করে কনজিউমারদের কাছে দেই। তো এই ধরনের কাজগুলো এটা মাল্টিন্যাশনালও করে। কিন্তু ওদের মেইন যে প্রবলেমটা হচ্ছে আমাদের সাথে ওদের, সেটা হচ্ছে বাজেট ইস্যু। এটা কি প্রমোশনাল কনসিস্টেন্সি কতটা ইম্পোর্টেন্ট হয়ে ওঠে আসলে পণ্যকে গ্রাহকের কাছে সবসময় ধরে রাখবার জন্যে? সবসময় এটাই ইম্পোর্টেন্ট। আরেকটা যেটা আমি বলব যে শুধু যে প্রমোশন করলে হবে না, ডিস্ট্রিবিউশনটাও আপনাকে স্ট্রং করতে হবে। অনেকে দেখা যায় যে আপনি একটা এরিয়াতে ক্যাম্পেইন করছেন কিন্তু ওই এরিয়াতে বা ওই ডিলারের কাছে বা ওই রিটেইলারের কাছে আপনার প্রোডাক্টই নেই। তাহলে হবে না। আপনার যে জায়গায় প্রোডাক্ট এভেইলেবল আছে সেই জায়গায় সেইসব এরিয়াতেই আপনাকে স্ট্রংলি প্রমোশন করতে হবে। অল ওভার বাংলাদেশে যদি আপনার প্রোডাক্ট থাকে, অল ওভার বাংলাদেশের সেই ক্ষেত্রে আপনার মাস কমিউনিকেশন এ যেতে পারেন। আপনি যদি এরিয়া ভিত্তিক থাকে সেক্ষেত্রে আপনাকে এরিয়া ওয়াইজ প্রমোশনের দিকে বেশি ফোকাস করতে হয়। মানে যেখানে প্রোডাক্ট আছে সেখানেই আসলে আপনার প্রমোশনটা থাকা উচিত। এটা আমি একটা এক্সাম্পল দেই, যেমন আমরা যেকোনো একটা এরিয়ায় একবার আমরা ফ্রি স্যাম্পলিং করেছিলাম মসলার। আমাদের ব্র্যান্ডের থেকে ইয়ে ছিল যে আমাদেরকে জিনিসটাকে প্রমোট করতে হবে। তো আমরা বিভিন্ন আগে এটা হতো অনেক। আমরা ছোট, ছোট মসলার প্যাকেট ফ্রি স্যাম্পলিং বাসায় যেয়ে মহিলাদেরকে যে আমাদের মসলাটা আ ট্রাই করেন। আমরা ব্র্যান্ডের দিক থেকে দেখা গেল যে আমরা এই জিনিসটাকে ঠিকঠাক মতো সব ওই এরিয়ার সব হাউসহোল্ডেই আমরা প্রোডাক্টগুলিকে পৌঁছে দিয়েছিলাম ফ্রিলি। তখন যখন ওরা ইউজ করার পর দেখলো যে প্রোডাক্টটা ভালো, কিনতে গেল আপনার দোকানে এভেইলেবল না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে টোটাল ওই প্রমোশনাল অ্যাক্টিভিটিটা আপনার ইউজলেস হয়ে গেল। ইউজলেস হয়। তো সেই ক্ষেত্রে সবকিছুই আপনাকে মানে আপনার রিটেইল, ডিস্ট্রিবিউশন, প্রমোশন সব একই সিকোয়েন্সে থাকতে হবে। মির গ্রুপে আপনি কাজ করছেন। মির গ্রুপকে যদি আসলে এস্টাবলিশমেন্টের জায়গায় আরো ফোকাস করতে চান, সেখানে আসলে কনটেন্ট কি ধরনের কনটেন্ট বা কনটেন্ট স্ট্র্যাটেজি কি ধরনের হতে হয় হেভি আপনাদের? মেটেরিয়াল প্রোডাক্ট যেগুলি আমাদের, যেটা হচ্ছে কনস্ট্রাকশন, এগুলির ক্ষেত্রে কি আপনার এফএমসিজিটা মানুষ হচ্ছে খুবই ডিসিশন মেকিংটা করে টেস্টের উপরে।
দেখে ভালো লাগলো অ্যাট্রাকটিভের উপরে, কিন্তু আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালসের টোটালটাই ডিফারেন্ট। এটা হচ্ছে আপনাকে স্টোরি টেলিং করতে হবে, বিভিন্ন রকম আপনি যেই সব ধরনের আগে স্থাপনা তৈরি করেছেন সেগুলির কন্টেন্টগুলি দেখাতে হবে, কেন আপনারটা অন্যদের থেকে বেশি মানে মানে নির্ভরযোগ্য ইউএসপি গুলোকে এস্টাবলিশ করা। এগুলি করা, হ্যাঁ, যে আমাদের প্রোডাক্টগুলি লেগেসিটাকে আপনাকে বলতে হবে। তো আমরা ওই জিনিসগুলি এখানে বেশি ফোকাস করি, লেগেসি, স্টোরি টেলিং, ফিচার, আর্টিকেল, এই এই ধরনের জিনিসগুলি। সাথে সাথে তো ডিজিটাল কন্টেন্ট আছেই। ব্র্যান্ড পজিশনিং এর ক্ষেত্রে মানে কান্ট্রি ব্র্যান্ডিং এর সম্পর্ক খুঁজে পান কখনো? এগুলি আমরা করি, যেমন পদ্মা সেতু তৈরির সময় এইখানে যে আমাদের প্রোডাক্ট ইউজ হয়েছে সেই জিনিসগুলিতে আমরা এগুলি ইনডিরেক্টলি করে থাকি, যে আমরাও কন্ট্রিবিউট করছি দেশের উন্নয়নে। তারপরে এছাড়াও হচ্ছে এই ব্রিজ, কালভার্ট এগুলিতে তো প্রোডাক্ট যায়। তো শুধু দেখা যায় যে এগুলিও না, সাথে সাথে যে এই বড় বড় স্থাপনায় আমাদের প্রোডাক্টগুলি যে ইউজ হচ্ছে, এটা একটা কনজিউমারদের মাইন্ডেও একটা মানে বিশ্বাসের একটা তৈরি হয়। ক্যারিয়ারে নিজেকে কোথায় নিয়ে যেতে চান, কোথায় দেখতে চান নিজেকে? ক্যারিয়ারে আলহামদুলিল্লাহ যেমন আছি আরো ভালো করতে চাই। আহ, সেটা হচ্ছে যে দেশের জন্য, আহ, দেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি তাহলে ভালো হয়। বিভিন্ন ওমেন এম্পাওয়ারমেন্টের এদের ব্র্যান্ডিং নিয়ে কাজ করে থাকি। তো পরবর্তীতে এগুলি নিয়েই কাজ করার বেশি যেমন আমি অনেক এনজিওকে ফ্রি ওয়েবসাইট বানায় দেই, ডোনেশনের বাটন ক্রিয়েট করে দেই, কিভাবে তারপর ছোট প্রোডাক্টগুলি কিভাবে তারা অনলাইনে সেল করতে পারবে সেগুলির তাদেরকে আইডিয়া দেই, ট্রেনিং দেই ফ্রি। এগুলি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকুন সম্ভব নতুন উদ্যোক্তা যারা, ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদের জন্যে আপনি তাদের জন্য কাজ করি। আমি ২ টা এনজিওর সাথে অলরেডি অ্যাজ এ ফ্রি কনসালটেন্ট হিসেবেই কাজ করি। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে আইএনজিও যেটা সাবা বাংলাদেশ। ওটা হচ্ছে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির। তো সেগুলির ওখানকে যেসব মহিলা ওদের যেগুলি প্রোডাক্ট ওগুলি অনলাইনে কিভাবে প্রমোট করা, ওয়েবসাইটে দেওয়া, ওদের বিভিন্ন মেলাতে বিভিন্ন রকম স্টল ব্র্যান্ডিং, এই জিনিসগুলি করি। আর এছাড়াও আরেকটা এনজিও আছে লোকাল, সেখানেও বিভিন্ন রকম মানে এইটাই ইচ্ছা যে নিজের যতটুকুন এক্সপিরিয়েন্স আছে মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য যতটুকুন সম্ভব ডিজিটালি তাদেরকে লিটারেট এই যে করা। বাংলাদেশের নারী উদ্যোক্তা যারা ডিজিটালি যারা অনেক বেশি অ্যাক্টিভ, বিশেষ করে ফেসবুক মার্কেটিং বা জি, ই জি। কমার্স খুব এর অ্যাক্টিভ, সাথে খুব যারা অ্যাক্টিভ। আছে জি, জি। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলব যে আমাদের বাংলাদেশের যেহেতু এটা একটা প্লাস পয়েন্ট যে ফেসবুকের থ্রুতে খুবই সেল হয়, তো তাদের প্রোডাক্টের ইউনিকনেসটাকে আমি যেটা সবসময় বলে থাকি যে আপনার নির্দিষ্ট যে প্রোডাক্টটা আপনি যে প্রোডাক্টটা তৈরি করেন বিভিন্ন রকম প্রোডাক্টে না, যে আপনি যেটাতে ভালো সেটাতেই কোয়ালিটি মেনটেন করে সেটাতেই ফোকাস করে সেটাকেই প্রমোট করা ভালো। এবং আপনার অবশ্যই একটা ক্লায়েন্ট বেস তৈরি হয় আপনার প্রোডাক্টের থ্রুতে, কোয়ালিটি মেনটেন করেই আপনি আপনার প্রোডাক্টের ক্লায়েন্ট বেস তৈরি করবেন এবং রিপারচেজ করবে তারাই। তাহলেই আপনি আপনার প্রোডাক্টটা এমন যদি কোয়ালিটি মেনটেন না করেন হয়তো আপনার অ্যাড দেখে আসবে কিন্তু রিপারচেজ করবে না। মেইন হচ্ছে নতুন ক্লায়েন্ট বা কাস্টমারের থেকে আপনার পুরান ক্লায়েন্টদেরকে ধরে রাখা কোয়ালিটির থ্রুতে, বিশ্বাসের জায়গাটা তৈরি করা, তাহলেই আপনার ব্যবসা এমনিতেই উন্নতি হবে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে কয়েকটা ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন করতে চাই যে আপনার জীবনে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, ক্যারিয়ার অর ফ্যামিলি? আমার জীবনে দুটোই ইম্পর্টেন্ট কিন্তু ফ্যামিলি কাম ফার্স্ট অলওয়েজ। প্যাশন অর মানি? প্যাশন। তরুণদের জন্য কি বলবেন যারা আপনাকে দেখে আজকের এই অনুষ্ঠানে হয়তো অনেক তরুণ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলতে চান কিনা? তরুণদের ক্ষেত্রে এটাই বলবো যে যেটা আপনারা করবেন মানে যে কাজটাই করেন ভালোবেসে মন থেকে করতে হবে। কাজকে কাজ না ভেবে প্যাশন যেটা আপনি বললেন যে কাজকে ভালোবাসতে হবে, সেটা যেটাই করেন, যে প্রফেশনেই যান, যেটাই করেন এবং নিজের যে প্রফেশনটা বা যে কাজটার সেটা থেকে সমাজ, দেশের কোনো উন্নয়ন করা যায় কিনা সেটাকে যতটুকুন সম্ভব নিজেকে ওই জায়গাটাকে নিয়ে যাওয়া, যে আমার কোম্পানির সাথে সাথে নিজের সাথে সাথে আমি যদি পারি কিছু দেশের জন্য করলাম, নিজের মানে সেলফ কন্ট্রিবিউশন স্যাটিসফ্যাকশনের ফর জন্য। কান্ট্রি। রাইট। অসম্ভব সুন্দর করে বলেছেন এই জায়গাটা। মানে আমরা দেশপ্রেমটা মনে হয় রাখা দরকার। জি। যাই করি না কেন। ফার্স্টে নিজে, তারপরে সমাজ, দেশ এগুলি নিয়েও তো চিন্তা করতে হবে। কারণ আল্টিমেটলি এইসব নিয়েই তো আমরা। অসংখ্য ধন্যবাদ মনিজা ইসলাম আমাদের এই আয়োজনে আসবার জন্য, গ্রিন টিভির সাথে থাকবার জন্য। দেখা হবে নিশ্চয়ই আবার। জি।
ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ব্র্যান্ড মেকার। নতুন ব্র্যান্ড মেকারদের সাথে নিয়ে আমরা কন্টিনিউ এই যাত্রা চালিয়ে যাব এবং আপনাদেরকে গ্রিন টিভির সাথে পাবো সেই প্রত্যাশা রাখতেই পারি। ভালো থাকবেন।